কি প্রভাব বিস্তার করতে পারে সেটা আপনার কাছে শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমাদের এই যে দর্শক একটি মন্তব্য পাঠিয়েছেন, সেই মন্তব্যটি একটু পড়ে শোনাতে চাই। তিনি বলছেন যে হাউ কুড সাম লিডিং চ্যানেলস অফ বাংলাদেশ টেলিকাস্ট এ ওয়েল নোন সিঙ্গার সুইসাইড অ্যাটেম্প্ট এজ ব্রেকিং নিউজ উইথ প্রভোকিং ডিটেইলস। তো আসলে বলার অপেক্ষা রাখে না যে আমরা এরকম নানা ধরনের কথাই বলি। রিনব্যাপ, আপনি বিরতির আগে স্পর্শকাতর সংবাদ এবং অন্যান্য বিষয় নিয়ে আপনি একটু মন্তব্য করতে চাইছেন। মানে একটু করছিলাম যে ও বলছিল যে একটা মুসলিম কান্ট্রিতে এইভাবে বলাটা এটা ঠিক আছে, কিন্তু অন্য ধর্ম নিয়েও বলে বিভিন্ন জায়গায়। আমি এখানেই বলছি যে ধর্ম প্রতিটা মানুষের খুব সফট কর্নার। আমি বললাম তো সেটা মুসলমান যে তার জন্য, যে হিন্দু তার জন্য, যে বৌদ্ধিস্ট তার জন্য, খ্রিস্টানের জন্য তাই। তো কারো ধর্মকে আঘাত করার কারো রাইট নাই। এবং এই মানে আমরা সবাই মিলে একসাথে থাকবো সুশৃঙ্খল ভাবে, সবাই সবাইকে সম্মান করবো, এটাই হওয়া উচিত। কিন্তু হচ্ছে না, এবং আমরাও প্রচার করার সময় সব সময় দেখছি না। জনাব শাখাওয়াত লিটন, আপনার কাছে জানতে চাইছিলাম বিরতির আগে যে ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি হয়েছে 201 সদস্য বিশিষ্ট। ভবিষ্যতের রাজনীতিতে এই কমিটি কি প্রভাব রাখতে পারে? ভবিষ্যতের রাজনীতিতে মানে জাতীয় রাজনীতিতে, ছাত্র রাজনীতি নাকি ভবিষ্যৎ রাজনীতিতে আমি যদি বলি, আসলে তো ছাত্র রাজনীতি জাতীয় রাজনীতির মধ্যেই বড় প্রভাব রাখে, সেই হিসাব ধরে নিয়ে একটু ইন্টারেস্টিং ঘটনা দেখেন, যেটা হলো এই 201 সদস্যের কমিটি ঘোষণা করেছে বিএনপি চেয়ারপারসন। এবং আমরা এটা বলেই নিচ্ছি বা লেখালেখি হচ্ছে, যেটা হলো বিএনপির অঙ্গ সংগঠন বা বিএনপির ছাত্র দল, তাই তো? তো যদি একটু পিছনে ফিরে তাকান 2008-এর ইলেকশনের আগে, তখন যখন আইন সংশোধন করা হয়, যখন পলিটিক্যাল পার্টিগুলো ইলেকশন কমিশনের সঙ্গে রেজিস্ট্রেশন হলো, তখন নির্বাচনী আইনের সংস্কার আনা হলো যে ছাত্র দলগুলো বা স্টুডেন্ট অর্গানাইজেশন যারা আছে তারা হচ্ছে বেসিক্যালি লেজুর ভিত্তি করে, ওটা স্টুডেন্টদের ইস্যু নিয়ে কথা না বলে মেইন দলের পারপাস সার্ভ করে। এডুকেশন ইনস্টিটিউশনগুলোতে মেইন দলের কজেই হচ্ছে হরতাল বা স্ট্রাইক তারা এনফোর্স করে। তাহলে এখানে কি করা যায় যাতে স্টুডেন্ট পলিটিক্স, স্টুডেন্টদের বিষয়গুলো নিয়েই তারা কাজ করতে পারে। এজন্য তখন তারা কি করলো, যেটা হচ্ছে মূল দল থেকে এদেরকে ডিলিং করা, যাদের সাথে কোনো রিলেশন থাকবে না। আগে ছিল কিন্তু অঙ্গ সংগঠন, ডান হাত বাম হাত যেটাই বলেন। তো সেটা করতে যখন গেল, তখন হচ্ছে বড় দলগুলোর পক্ষ থেকে কিন্তু প্রথমে একটা আপত্তি জানানো হলো। আওয়ামী লীগ বললো যে ছাত্রলীগ তার এরকম একটা মানে কি বলে, আওয়ামী লীগের আগেই যে ছাত্রলীগের জন্ম, সেই ছাত্রলীগকে তারা তো মানে এই ডিলিং করতে চায় না। বিএনপি পক্ষ থেকে অভিযোগ, পরে যেটা একটা জোড়াতালি দিয়ে একটা বিষয় আসলে, ঠিক আছে আপনারা সহযোগী সংগঠন বা এরকম একটা কিছু রাখেন। আর গঠনতন্ত্র থেকে, ইলেকশন কমিশনের প্রথম প্রস্তাব ছিল গঠনতন্ত্র থেকে এই নামটাই ফেলে দিতে হবে। অঙ্গ সংগঠনের যে তালিকা আছে, তালিকায় ছাত্র সংগঠনের নাম থাকবে না। কিন্তু বড় দলগুলো রাজি হয়নি। রাজি না হয়ে তারা হচ্ছে একটা শব্দ অ্যাড করে দিয়ে সেভাবে যে ছাত্র সংগঠন তাদের নিজ গঠনতন্ত্র দ্বারা পরিচালিত হবে। তো এখন দেখেন পরিচালিত হচ্ছে কার গঠনতন্ত্র দ্বারা এবং কার আদেশে? ছাত্রলীগের কমিটি যদি হয়, সেখানে হচ্ছে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মূল ভূমিকা থাকে, কে ছাত্রলীগের সভাপতি হবে, কে আপনার সাধারণ সম্পাদক হবে। তেমনি ছাত্র দলের কমিটি, যেটা ছাত্র দলের কমিটি হওয়ার ক্ষেত্রেও কিন্তু একই রোল প্লে হয়। এখন যাদেরকে দিয়ে কমিটি হয়েছে, এখন এই কমিটিতে আসেন 201 সদস্যের কমিটি। আমরা যেটা দেখেছি একটু পর্যালোচনা করে, সেটা হচ্ছে 201 সদস্যের কমিটির ভিতরে মেজরিটি 95%-এরও বেশি হয়তো যারা কেউ নিয়মিত ছাত্র নন, এরা হচ্ছে এই কমিটিতে আছেন। কারো বয়স হয়তো 35, 37, অ্যারাউন্ড 40, এবং অনেকে তাদের ছাত্রত্ব বজায় রেখেছে। আপনার ওই যে এমফিল জাতীয় কিছু কোর্স আছে, যেগুলো ভর্তি হয়ে বছরের পর বছর আপনার পার করে দেওয়া যায় ছাত্রত্ব বজায় রাখার জন্য, অথবা প্রাইভেট ইউনিভার্সিটিতে এরকম পজিশন থেকে তারা হয়েছেন। আবার এদের মধ্যে অনেকের বিরুদ্ধে কিন্তু আপনার ক্রিমিনাল কেস আছে, এবং কয়েকজনকে পেয়েছি যাদের বিরুদ্ধে আপনার মোর দেন ডজন ক্রিমিনাল কেস আছে। তো এদেরকে দিয়ে ছাত্রদলের কমিটি করা হলো। আর ছাত্রদলের এই কমিটির বিরুদ্ধে আরেকটা পক্ষ কিন্তু আপনি দেখেছেন, যেটা হচ্ছে বিএনপি অফিসের সামনে, গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করেছে, ওইখানে ককটেল বিস্ফোরণ ঘটেছে, এ ধরনের একটা ঘটনা ঘটেছে। আচ্ছা, এখন যেটা বলছিলেন রাজনীতিতে কতটা প্রভাব, এক সময়ে আপনার ছাত্রদলকে বলা হতো বিএনপির আপনার মেইন ফোর্স, যেটা হচ্ছে 94, 95-এর ওই সময়ে যদি তাকান, যেটা হচ্ছে ওই সময় আপনার আওয়ামী লীগ এবং অন্যান্য দল যে সরকার বিরোধী আন্দোলন করছিল তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে, ওইটা মোকাবেলার জন্য কিন্তু ছাত্রদল রাজপথে খুবই সক্রিয় অবস্থায় ছিল এবং মোকাবেলা করার জন্য। এবং ওই সময় হচ্ছে আপনার বিএনপি হাইকমান্ডের পক্ষ থেকে বলাও হতো যে ওই আন্দোলন মোকাবেলার জন্য ছাত্রদল, এমনকি 90-এর আন্দোলনে ছাত্রদের এককভাবে অনেক ভূমিকা রয়েছে। 90-এ তো আপনার ঐতিহাসিক একটা প্রেক্ষাপট আছে, যেটা হলো তখন স্টুডেন্ট পলিটিক্সের আপনার ওই সময়ের যে স্টুডেন্টদের ঠিক করে দিয়েছে, ওটা তারাই আসলে
গতিপথ ঠিক করে দিয়েছে। জাতীয় রাজনীতি গতিপথটাই তার একদিকে নির্ধারণ নিয়ে করে গিয়েছিল, দিয়েছে। সেটাই। কিন্তু সেই জায়গা থেকে বের হয়ে এখন ছাত্র রাজনীতি কিন্তু আসলে যেটা হয়ে গেছে, যদি সরকারি দল, যে দল ক্ষমতায় থাকে সেই দলের যদি আপনি স্টুডেন্ট অর্গানাইজেশনের প্রেসিডেন্ট সেক্রেটারি বা একটা পদে থাকতে পারেন, দেন তাহলে ওইটা হচ্ছে আপনার জন্য হচ্ছে বড় একটা বিজনেস। আর অপোজিশনের এসে ওইটার প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়া মানে আসলে আপনার কি বলে বিভিন্ন ধরনের মামলা, হয়রানি, এটা সেটা ফেস করা। যে কারণে আপনি দেখবেন যে অপোজিশনের যে ছাত্র সংগঠন থাকে সেটার প্রেসিডেন্ট সেক্রেটারি নিয়ে খুব বেশি আসলে থাকে না, মানে অত আলোচনায়ও থাকে না ওইটা নিয়ে খুব বেশি, মানে আপনার পত্রপত্রিকা বলেন বা অন্য আলোচনায় বলেন, খুব বেশি আলোচনায় থাকে না। জুরা সালাম, আপনার কাছে আমি আসলে ছাত্র রাজনীতির যেটা বলছিলেন যে নিয়মিত ছাত্র হলে তো লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করা যায় না, এবং এটা রাজনৈতিক দলগুলো জানে এবং যারা এই রাজনীতিটা করেন তারাও জানে। কারণ মূলত হচ্ছে যে উদ্দেশ্যটা হলো যে কিভাবে লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করা যায় আর করানো যায়, এই উদ্দেশ্য নিয়ে এই কমিটিগুলো করা হয় বা এই গ্রুপগুলোকে পালা হয়। কারণ সেই জায়গা থেকে আমি কোনোভাবেই এইসব কমিটিতে জাতীয় রাজনীতি অথবা বিএনপি রাজনীতিতে খুব গুণগত পরিবর্তন আসবে সেটা আমি মনে করি না। বিএনপি যদি তার সরকার বিরোধী তথাকথিত আন্দোলনকে যদি বেগবান করতে চায় তাহলে ছাত্রদল দরকার, কিছু লাঠিয়াল দরকার। এই লাঠিয়াল বাহিনী হিসেবে কতটুকু ছাত্রদল কাজ করতে পারবে সেটার উপর বিএনপির অনেক কিছু নির্ভর করবে। এটাই হয়ে আসছে, অন্যদিকেও সেই হয়ে আসছে। কারণ আমি সিদ্ধেশ্বরী এলাকায় এক ছাত্র নেতার চিনতাম যার বিরুদ্ধে 108টা মামলা। তাহলে এখন উনি অপরাধী কিনা সেটা আদালত প্রমাণ করবে কি করবে না, কিন্তু কিভাবে একজন মানুষ 8টি মামলা নিয়ে মানে রাজনীতি করেন, মানে কোথায় আছে এবং কারা এই মামলাগুলো করছেন, উনি কি কাজ করে বেড়ান। আমরা শুনেছি যে মগবাজার এলাকা হোটেলগুলো এগুলো পাহারা দেন এইসব ছাত্ররা, তথাকথিত ছাত্র, নিয়মিত ছাত্র যারা না আর কি। তো এইভাবেই তো চলছে, এগুলো থেকে কোনো গুণগত পরিবর্তন আমি মনে হয় আমরা কেউই আসলে আশা করি না, এবং এগুলো থেকে কিছু আমরা পাবো বলে আমি একটু মনে করি না। জুয়েল ভাই একটু কি বলতে পারি বিষয়ে? আচ্ছা, মানে ফার্স্ট বিষয় হচ্ছে ইয়েস, যে দুটো ছাত্র সংগঠনই আসলে নেতৃত্ব সিলেক্টেড হয় বাই টু টপ লিডার্স। একটু পার্থক্যটা হচ্ছে ছাত্রলীগেরটা একটা আনুষ্ঠানিক কাউন্সিলের মধ্য দিয়ে হয়, আর এটা press ছাত্র release দলেরটা সরাসরি খালেদা জিয়া সিগনেচার, অনুমোদিত, খালেদা জিয়া সাইন করে এরকম প্রেস রিলিজ দিয়ে হয়। এটা হচ্ছে একটা পার্থক্য। আর এছাড়া বেসিক জায়গাতে যে খুব বেশি পার্থক্য আমরা দেখি না। ওই যেটা বলতেছিল জুলহাস, মামলার বিষয়টা আমি আসলে এই জন্য এই মুহূর্তে গুরুত্ব খুব বেশি দিতে চাই না, কারণ এখন হচ্ছে যে রাস্তাতে যদি একটা ময়লার গাড়িতে একটা আগুন দেওয়া হলো তো সেটার জন্য মির্জা ফখরুল থেকে শুরু করে বিএনপির 14 গোষ্ঠী একুজড হয়ে যাবে। সো কারো বিরুদ্ধে এরকম আমাদের প্র্যাকটিসে মামলার সংখ্যাটা বরং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে যার যত মামলা, হ্যাঁ, সেখানে সে অত বড় নেতা। পার্থক্যটা হচ্ছে যে এই কমিটিতে একজন আছেন মেবি ভাইস প্রেসিডেন্ট, যিনি হচ্ছে বুয়েটের সাবেকন্যার সনি হত্যা মামলার আসামি। শুধু আসামি না, উনি হচ্ছে আদালতে দ্বারা কনভিক্টেড। হ্যাঁ, তো আমরা যদি দেখি যে বুয়েটের যে সনি হত্যাকাণ্ড একসময় খুব আলোচিত বিষয় ছিল, যে ছাত্র দলের দুই গ্রুপের নাকি ছাত্রলীগ ছাত্র দলের গোলাগুলি চলছিল, তার মধ্যে সনি পড়েছিল এবং সনি নিহত হয়েছিল। তো সেখানকার দণ্ডিত আসামি ছাত্র দলের নেতা হয়েছে। তো এরকম ও যেটা মামলার কথা বলছিল, এরকম মামলাগুলো অনেক আছে। হ্যাঁ, সেখানে আপনার চাঁদাবাজির মামলার আসামি আছে। ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে SM হলে একজনকে কিডন্যাপ করে নিয়ে র্যানসম আদায় করা হয়েছে, সেরকম মামলার আসামি আছে। তো খালেদা জিয়ার মেইন প্রশ্নটা ছিল যে এটা জাতীয় রাজনীতিতে কোনো রকম কি প্রভাব ফেলবে। ও আসলে কিছুটা বলেছে যে প্রভাবটা আমাদের এই ছাত্র সংগঠনগুলো তারা করাই হয়েছে, যে যদি ওরা অপোজিশনে থাকে তাহলে ধুমধুমার কাণ্ড করে রাস্তাতে আগুন দিয়ে বাস পুড়িয়ে দিয়ে কীভাবে ক্ষমতা যাওয়ার পথ সৃষ্টি করা যায়, অথবা যদি সরকারে থাকে তাহলে অপোজিশন যেটা করবে সেটাকে কীভাবে ঠেকিয়ে দেওয়া যায়। তবে গত কয়েক বছরের মধ্যে একটু গুণগত চেঞ্জ হয়েছে। সেই চেঞ্জটা হচ্ছে যে যেহেতু রাস্তার আন্দোলনটা দিয়ে সরকার পরিবর্তনের জায়গাটা ওই পরিমাণ এফেক্ট করতে পারেনি, সো এটারে কিন্তু আগের কমিটিকে ওই জন্য বিএনপি ব্যর্থ মনে করছে, যে আগের ছাত্রদলের কমিটি তার রাস্তার মুভমেন্টটাকে ওই পরিমাণ জায়গাতে নিতে পারেনি। সো তো এখানে একটা পার্থক্য যেটা হলো, একটা গুণগত চেঞ্জ আমি দেখি, এই প্রথম ছাত্রদলের কমিটির কেন্দ্রীয় নেতৃত্ব মেবি আমাদের সবারই কিছুটা অপরিচিত। ইভেন গত কমিটি পর্যন্ত আমাদের ক্লাসমেট, ব্যাচমেট, ইউনিভার্সিটিতে আমরা একসঙ্গে ছিলাম, এই প্রথম একটু অপরিচিত। এতে মনে হচ্ছে বোধহয় বয়সের জায়গাটা একটু কমে গেছে। না, আমি একটা জিনিস করতে চাচ্ছি যে আপনি তো বলছেন জাতীয় রাজনীতিতে এরা কি প্রভাব ফেলবে। আপনি দেখেন যে এখন কিন্তু বিএনপির কি দরকার, যে
একটা ঐক্যবদ্ধ আন্দোলনের দিকে যাওয়া, এবং এই উদ্দেশ্যেই কিন্তু এই নতুন কমিটি করা। কমিটি গতকাল হয়েছে, আজকে কিন্তু ঢাকার বিভিন্ন জায়গায় তারা মারপিট শুরু করছে। তার মানে কি তাদের নিজেদের মধ্যেই বিভেদ এখনই। তো তারা নিজেরা কি আন্দোলনে যাবে, তারা কতটুকু প্রভাব না, সেটা আমরা রাখতে আসলে পারে? এটার জন্য এই মারপিটের জন্য হয়তো কোনো মামলা ফেস করতে হবে না। সেই আমরা নিশ্চয়ই এটা ভবিষ্যতে তবে দেখবে। ভবিষ্যতের কথা আপনি যেটা বলছেন এটা খুবই আসলে দুঃখজনক, এবং আমাদের জন্য এটা হতাশারও কথা, যেটা হচ্ছে স্টুডেন্ট পলিটিক্স থেকে কিন্তু আসলে মেইন রাজনীতিতে ওইটা হচ্ছে একটা পাঠশালার মতো। তো এখন যদি আপনি স্টুডেন্ট পলিটিক্সটা আমার এইভাবে যদি আপনার ডিস্ট্রয় হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, তাহলে কিন্তু আপনি পরবর্তী লিডার পাচ্ছেন না। লিডার না পেলে হবে কি, বিজনেসম্যানরা চলে আসবে এখানে, শিল্পপতিরা চলে আসবে, টাকা দিয়ে চলে আসবে। তাই তো হয়েছে, আমার এখন ইয়াতে politics কিন্তু সংসদে কত percent? সেটাই হয়ে গেছে। এখন আপনার একটা